সো আমরা পড়তেছি ইন্ট্রোডাকশন টু মার্কেটিং ম্যানেজমেন্ট চ্যাপ্টার 2। সো এখানে আমরা বলতেছিলাম লাস্ট উইকে বা লাস্ট লেকচারে যে আসলে মার্কেটিং ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি। আমরা বলতেছিলাম মার্কেটিং ম্যানেজমেন্ট হচ্ছে মার্কেটিং যে কার্যাবলীগুলো আছে, দ্যাট ইজ 4P। মার্কেটিং প্রোগ্রাম যেটা ডিজাইন করা, এইটাকে ম্যানেজ করাটা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। সো ম্যানেজিং দ্য 4P ইজ নোন অ্যাজ মার্কেটিং ম্যানেজমেন্ট। সো ম্যানেজিং বলতে আমরা বলতেছিলাম ম্যানেজমেন্টের চারটা বেসিক ফাংশনসটা: পরিকল্পনা করা, অর্গানাইজিং করা, দেন লিডিং বা কোঅর্ডিনেটিং করা, অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রোলিং করা। এই জায়গাটা আমরা বলতেছিলাম দিস ইজ মার্কেটিং ম্যানেজমেন্ট। সো দেন কথা বলতেছিলাম আমরা কি কি বিক্রি করা যায় বাজারে, এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। আমরা বলতেছিলাম অ্যাজ ইউজুয়ালি আমরা বলি বাজারে বিক্রি করা যায় পণ্য অথবা সেবা, বাট ইন ব্রডার সেন্স অ্যাজ এ মার্কেটার আমরা বলতেছিলাম 10টা আইটেম বাজারে বিক্রি করা যায়। সেই 10টা আইটেম নিয়ে আমরা ডিটেইলস বলছিলাম। 10টা আইটেম একটা করে এক্সাম্পল লেখানোর কথা ছিল আপনাদের, তো ফুলে আপনারা চিন্তা করে লিখেছেন। আমরা আজকে শুরু করব কি কাস্টমার মার্কেট। সো কি কাস্টমার মার্কেট জানার পূর্বে আমরা বলতেছিলাম মার্কেট বলতে আমরা আসলে কি বুঝি। আমরা মার্কেটিং প্রসেসের স্টেপ নাম্বার 1 এ বলতেছিলাম মার্কেট, কোর কনসেপ্ট অফ মার্কেটিং এ, যে মার্কেট মানে হচ্ছে কাস্টমার্স। when you talk about like that যে কোনো একটা প্রোডাক্ট আর সার্ভিসেস মার্কেট বাড়তেছে, আমরা মিন করি এর কাস্টমার সংখ্যা বাড়তেছে। আমরা বলি এটার বাজারের অবস্থা খুব খারাপ, দ্যাট আমরা মিন করি যে এটার কাস্টমার সংখ্যা দিনে দিনে কমতেছে। সো আমরা বলতেছিলাম মার্কেট মানে হচ্ছে কাস্টমার্স। ইন ব্রডার সেন্স আমরা এটাও বলেছিলাম যে মার্কেট ইজ দ্য কম্বিনেশন অফ প্রেজেন্ট কাস্টমার্স এন্ড ফিউচার কাস্টমার্স। বর্তমান এবং ভবিষ্যতের কাস্টমার সংখ্যাকে একত্রিতভাবে আমরা বলি মার্কেট। সো আমরা বলতেছি মার্কেট কত ধরনের হয়। মার্কেট জেনারেলি আমরা বলি দুইটা মার্কেট হয়, একটা হচ্ছে বিজনেস মার্কেট, একটা হচ্ছে কনজিউমার মার্কেট। কনজিউমার মার্কেট কি? যে মার্কেটের কাস্টমাররা সাধারণত নিজের অথবা পরিবারের ভোগের জন্য ক্রয় করে, এই মার্কেটটাকে আমরা বলতেছি কনজিউমার মার্কেট। আবার বলি, যে মার্কেটের কাস্টমাররা, মার্কেট মানে তো কাস্টমার্স, দ্যাট মিন্স যে কাস্টমাররা নিজে খাওয়ার জন্য বা ভোগের জন্য বা ফ্যামিলির ভোগের জন্য ক্রয় করে, এই মার্কেটটাকে আমরা বলতেছি কনজিউমার মার্কেট। বিজনেস মার্কেটটা কি? বিজনেস মার্কেট হচ্ছে সেই সমস্ত কাস্টমারদের সমষ্টি যারা নিজেরা ভোগ করার জন্য অথবা নিজের ফ্যামিলির ভোগ করার জন্য কেনে না, রেদার এইটা দিয়ে নতুন পণ্য উৎপাদন করে বিক্রি করবে অথবা এটাকেই রিসেল করবে। এটাকে আমরা বলতেছি বিজনেস মার্কেট। যেমন আপনি কারণ বাজার থেকে 5 কেজি কাঁচামরিচ কিনছেন নিজের এবং নিজের ফ্যামিলির জন্য, সামনে কাঁচামরিচের দাম বেড়ে যাবে, বাসায় যে স্টক করলেন, তাহলে আপনি হচ্ছে কনজিউমার মার্কেটের একজন ক্রেতা। এই আপনি 5 কেজি কাঁচামরিচ কারণ বাজার থেকে কিনছেন, এটা মনে করেন গুলশান এভিনিউতে ভ্যানে করে বিক্রি করবেন সাপোজ, দেন আপনি কিন্তু বিজনেস মার্কেটের একজন কাস্টমার, রাইট? সো এই দুইটা আমরা জেনারেলি বুঝি, কনজিউমার মার্কেট আর বিজনেস মার্কেট। এটা আমরা আগে থেকে হয়তো জানি। এর বাইরে আমরা আসলে 3টা মার্কেটের কথা বলতেছি, টোটাল মার্কেট 5 প্রকার। সো ইন ব্রডার সেন্স আমরা আরো ডিপলি বলতেছি মার্কেট 5 প্রকার। 1 নম্বরে কনজিউমার মার্কেট, 2 নম্বরে বিজনেস মার্কেট। এই দুটো বুঝতে পারছি কিনা? নাম্বার 3 তে আমরা বলতেছি গ্লোবাল মার্কেট। আমরা যখন দেশের বাউন্ডারির বাইরে কোনো মার্কেটিং এ যাই, আমরা সেটাকে বলি গ্লোবাল মার্কেট। যেমন মনে করেন প্রাণের কথা যে সবাই লিখে নিয়ে আসছেন, প্রাণ ম্যাঙ্গো জুস দেশের বাউন্ডারির বাইরে বিক্রি হয় না, তো ওটাও তো আমাদের একটা কাস্টমার গ্রুপ। সো এটাকে আমরা বলতেছি গ্লোবাল মার্কেট। প্রাণ ম্যাঙ্গো জুসের সবচেয়ে বড় বাজার এই মুহূর্তে মিডল ইস্ট সম্ভবত। সো তাহলে এটা হচ্ছে আমাদের গ্লোবাল মার্কেট। আমরা যখন কাস্টমার গ্রুপকে দেশের বাউন্ডারির বাইরে রিচ করি, এই কাস্টমার গ্রুপকে আমরা বলতেছি গ্লোবাল মার্কেট। নাম্বার 3। নাম্বার 4 আমরা বলতেছি নন প্রফিট এন্ড ইনস্টিটিউশনাল মার্কেট। নাম্বার 4 এখানে দুইটা একত্রিত লেখা, আমি একটু আলাদা করে বলতেছি। নন প্রফিটেবল এন্ড ইনস্টিটিউশনাল মার্কেট, এমন অনেক অর্গানাইজেশন আছে যারা নন প্রফিটেবলি সেবা দিয়ে থাকে, তাদেরও বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করতে হয়। সে ফর এক্সাম্পল আমরা বলতে পারি এই যে এখানে আপনারা বসে আছেন, চেয়ার, টেবিল, ক্যামেরা, লাইট, এসি, এগুলো কিনতে হয়েছে না বাজার থেকে, তাহলে এরাও তো এক ধরনের কাস্টমার। এই ইউনিভার্সিটিটা কাস্টমার না, বাট তারা আসলে প্রফিট করার জন্য, নিজেরা ব্যবসা করার জন্য, নিজেরা ভোগ করার জন্য এগুলো কিনে নেয়, আপনাদের সেবা দেওয়ার জন্য কিনছে, রাইট? সেটাকে আমরা বলতেছি নন প্রফিট এন্ড ইনস্টিটিউশনাল মার্কেট। এরকম অনেক কোম্পানি আছে, যেমন ইউনিভার্সিটি, যেমন ধর্মীয় প্রতিষ্ঠানগুলা, চার্চগুলা, মসজিদগুলা, গভর্নমেন্টাল মার্কেট। হ্যাঁ, পরেরটা বলতেছি। সো 4 নম্বরটা আমরা বুঝছি কিনা? নন প্রফিট এন্ড ইনস্টিটিউশনাল মার্কেট কোনগুলা? যে কাস্টমারগুলো জনগণকে সেবা দেওয়ার জন্য নন প্রফিট উদ্দেশ্যে ম্যাটেরিয়ালস বা প্রোডাক্ট সার্ভিসেস ক্রয় করে, এটাকে আমরা বলতেছি নন প্রফিট এন্ড ইনস্টিটিউশনাল মার্কেট। এন্ড দ্য নাম্বার 5 ইজ গভর্নমেন্ট মার্কেট। সরকার তো জনগণকে সেবা দেওয়ার জন্য অনেক কিছু ক্রয় করে, যেমন সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্ট, যেমন বিভিন্ন মন্ত্রণালয়, যেমন সরকারি হাসপাতাল, যেমন সরকারি ইউনিভার্সিটি, জনগণকে সেবা দেওয়ার জন্য অনেক কিছু ক্রয় করতে হয় না, তাহলে এই মার্কেটটাকে আমরা বলতেছি গভর্নমেন্ট মার্কেট। সো আমি আবার একটু সামারি বলি 1 মিনিটে।
নাম্বার 1 কনজিউমার মার্কেট, যারা নিজের অথবা ফ্যামিলির ভোগের জন্য ক্রয় করে, এটা কনজিউমার মার্কেট। নাম্বার 2 বিজনেস মার্কেট, যারা নতুন করে বিক্রি করার জন্য অথবা এটা দিয়ে নতুন পণ্য উৎপাদন করার জন্য ক্রয় করে, দ্যাট ইজ এ বিজনেস মার্কেট। নাম্বার 3 গ্লোবাল মার্কেট, যখন দেশের বাউন্ডারির বাইরে আপনি মার্কেট করতেছেন, কাস্টমার গ্রুপকে রিচ করতেছেন, এটা হচ্ছে গ্লোবাল মার্কেট। নাম্বার 4 ইনস্টিটিউশন এন্ড নন প্রফিট মার্কেট, সেটা হচ্ছে এমন প্রতিষ্ঠান যারা জনগণকে সেবা দেওয়ার জন্য কিনতেছে। নাম্বার 5 গভর্নমেন্ট মার্কেট, সরকার জনগণের সেবা দেওয়ার জন্য যেগুলো কিনতেছে, এই মার্কেটকে আমরা বলতেছি গভর্নমেন্ট মার্কেট। আইডিয়াটা বুঝছি কিনা? এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? মার্কেট 5 প্রকার উইথ এক্সাম্পল বুঝতে পারছেন কিনা? লাস্ট ওয়ান, এই পর্যন্ত বুঝতে পারছি 5 প্রকার মার্কেট কিভাবে হলো? ওকে স্যার, ট্রাভেলিং এর জন্য এয়ার টিকেট ক্রয় করলে স্যার এটা কোন প্রোডাক্ট কি বলে? এটা সার্ভিস, ট্রান্সপোর্টেশন সার্ভিস, ট্রান্সপোর্টেশন সার্ভিস। দেন আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে হাউ বিজনেস এন্ড মার্কেটিং আর চেঞ্জিং। আমরা মনে এটা প্রথম দিনও বলতেছিলাম যে দুনিয়া চেঞ্জ হচ্ছে, আগের মতো মার্কেটিং বিজনেস চলতেছে না, চেঞ্জ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে দিনে দিনে। তো এটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা 3টা পয়েন্ট বলার ট্রাই করতেছি এখানে একাডেমিক রিপোর্টের বইয়ে। নাম্বার 1 হচ্ছে চেঞ্জিং টেকনোলজি, প্রযুক্তি চেঞ্জ হচ্ছে। প্রযুক্তি চেঞ্জ হচ্ছে না? আগে একসময় মানুষ মনে করতো যে হাতের লেখা সিটি দিয়েই মনে হয় সম্পর্ক করতে হয়, না এখন চেঞ্জ হয়েছে। আগে একসময় মানুষ সম্পর্ক মনে বুঝতো যার সাথে বেশি টাইম দেওয়া হয় তার সাথেই সম্পর্ক হয়, না চেঞ্জ হয়েছে। ব্রাজিলের মেয়ে কিশোরগঞ্জে চলে আসতেছে যার সাথে কখনো দেখা হয়। সো এই যে টেকনোলজি চেঞ্জ হইতেছে, সো বিজনেসের একটা ইমপ্যাক্ট আছে না, আমরা সেটাই বলতেছি চেঞ্জিং দ্য টেকনোলজি। আগে কাস্টমারদের সাথে রিলেশনশিপ মেইনটেইন করার জন্য হালকাতা পর্যন্ত না, হালকাতা আয়োজন করা হয়তো, তারা বকা দিত, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, হালকাতা হইতো, বা একটা গ্যাদারিং করা হতো মাঝে মাঝে। আপনারা মনে হয় দেখছেন এরকম ডিলারদের নিয়ে একসাথে হয়ে একটা অনুষ্ঠান করে ডিলার, হালকাতা এখনো আছে। আচ্ছা, ওই যে বৈশাখের সময় করে, হ্যাঁ। সো আগে মানুষ রিলেশনশিপ বলতে এটা মেইনটেইন করতো, বাট এখন টেকনোলজি কারণে এটা অনেক ইজি হয়ে গেছে, রাইট? এখন ফেসবুক লাইভে এসে কাস্টমারদের নিয়ে কথা বলতেছে, লাইভ টক শো হইতেছে, এটা হইতে ওই যে সানি বাই তনি নাকি একটা, আচ্ছা যাই হোক। সো এই যে কাস্টমারদের সাথে একদম ক্লোজ ইন্টারঅ্যাকশন হইতেছে, সো টেকনোলজি চেঞ্জ হইতেছে, আমরা সেটা বিল করতেছি। একটু প্লিজ। নাম্বার 2 গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। গ্লোবালাইজেশন বাংলাটা হচ্ছে বিশ্বায়ন। আমরা ছোটবেলায় একটা প্যারাগ্রাফ পড়েছিলেন ইংলিশে, বিশ্বায়ন নিয়ে। ওখানে আইডিয়াটা এমন ছিল যে পৃথিবী হচ্ছে এখন হাতের মুঠোয়, এখন পৃথিবীর দেশগুলো হয়ে গেছে একটা গ্রামের মতো, গ্রামের পরিবারের মতো এক একটা দেশকে আমরা কল্পনা করতে পারি, এরকম একটা আইডিয়া আপনারা পড়েছেন আর কি। যাই হোক, আমরা এখানে বলতেছি গ্লোবালাইজেশনের কারণে আমাদের বিজনেস মার্কেটিং এ যেটা হয়েছে, মানুষ বাংলাদেশে বসে মনে করেন হাঙ্গেরির প্রোডাক্ট ইউজ করতে পারতেছে, ঠিক একইভাবে বাংলাদেশের পণ্য হাঙ্গেরিতে যাচ্ছে। সো যেটা হয়েছে, দেশের বিজনেস মার্কেটিং একটা কম্পিটিশন তৈরি হয়েছে, লোকাল কোম্পানিগুলোকে এমএনসির সাথে কম্পিট করতে হচ্ছে। এমএনসি বুঝি তোমরা, রাইট? এমএনসি মাল্টিন্যাশনাল কর্পোরেশনস গুলো বুঝি তো, ইউনিলিভার বা বড় বড় কোম্পানিগুলো, যাই হোক, সেদের সাথে কম্পিট করতে হচ্ছে। সো এর কিছু সুবিধা আছে, অসুবিধা আছে, আমরা ডিটেইলসে যাচ্ছি না, বাট আমরা বলতেছি অ্যাজ এ কাস্টমার আমরা এটা ফিল করতে পারি, অ্যাজ এ মার্কেটার আমরা বলতেছি গ্লোবালাইজেশনের ফলে দেশের মার্কেটে কম্পিটিশন বেড়েছে। সো এটা আমাদের একটা রিয়েলিটি চেঞ্জ হয়েছে আর কি, চেঞ্জিং। And the last one is deregulation. Deregulation বলতে বোঝায় সরকার আগে সরাসরি কোনো বিষয়ে হস্তক্ষেপ করতো বা সরাসরি সরকার নিয়ন্ত্রিত হইতো, এখন এই জায়গাটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, এটাকে বলে ডিরেগুলেশন, বেসরকারীকরণ। যে কারণে বাইরের দেশে কোম্পানিগুলো আমাদের দেশে এসে ইজিলি ব্যবসা করতে পারতেছে। সব দেশে যে এটা করতেছে ব্যাপারটা এমন না, যেমন আপনি যদি ইচ্ছা করেন যে উত্তর কোরিয়াতে ব্যবসা করতে পারবেন না, আপনাকে ব্যবসা করতে দিবে না। কিউবা, ভেনেজুয়েলা, চীন, রাশিয়া, এখানে যে আপনি হঠাৎ করে ব্যবসা করতে পারবেন না, বাট আমাদের দেশগুলোতে এটা করা যায়। সো এটাকে বলে ডিরেগুলেশন, রেগুলেশনের বাইরে নিয়ে যাওয়া। কারণ স্যার ওটার জন্য তো ট্যাক্স দাবি করে, বা অন্য দেশে অনেক কোটা সিস্টেম আছে, অনেক কোম্পানি আছে, অনেক দেশ আছে যারা বাইরের দেশের কোম্পানিকে অ্যালাউই করবে না। হাউএভার, সো এটাকে বলে ডিরেগুলেশন। সো আমরা 3টা পয়েন্ট বলতে চাচ্ছি যে কিভাবে বিজনেস এন্ড মার্কেটিং চেঞ্জ হইতেছে। নাম্বার 1 টেকনোলজি চেঞ্জ হইতেছে, নাম্বার 2 বিশ্বায়নের যুগ, নাম্বার 3 ডিরেগুলেশন হইতেছে দিনে দিনে। এই কারণে আমাদের বিজনেস এন্ড মার্কেটিং এর প্যাটার্ন চেঞ্জ হয়ে যাইতেছে। এটা হচ্ছে টপিকস 2। বুঝছি এই 3টা ইস্যু। ডিরেগুলেশনকে যদি আমরা আরো ডিটেইলসে বলতে চাই, মনে করেন এখন পৃথিবীতে যে ইকোনমি চলতেছে এটা নাম হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি, মুক্ত বাজার অর্থনীতি। আপনি কাউকে বাধা দিতে পারবেন না আপনার দেশে ব্যবসা করার জন্য, প্রোডাক্ট বিক্রি করার জন্য।
রাইট? এই আইডিয়া বলে ক্যাপিটালিস্ট ইকোনমি না ইকোনমি হচ্ছে এই আইডিয়া বলে। এই জায়গা থেকে সরকারগুলো সব বেসরকারীকরণ করতেছে। আপনি দেখবেন অনেক কোম্পানি অনেক বিষয় আস্তে আস্তে বেসরকারীকরণ হচ্ছে। সরকার ফ্রি মার্কেটে ছেড়ে দিচ্ছে, যে যেমন পারে ব্যবসা করো, যে যেমন পারে গিয়ে করো। এই আইডিয়াকে বলে ডিরেগুলেশন। আগে একসময় এটা ছিল না, ইভেন এখনো সমাজতান্ত্রিক দেশগুলোতে এটা নাই, এটা শুধুমাত্র গণতান্ত্রিক দেশগুলোতে আছে। হ্যাঁ, বেসরকারীকরণ করে দিচ্ছে। এই আইডিয়াকে বলে ডিরেগুলেশন, অর্থাৎ সরকারের হস্তক্ষেপ কমাচ্ছে। সো এই আইডিয়া বিজনেসের প্যাটার্ন চেঞ্জ করে ফেলছে। সো টপিকস নাম্বার 2 বুঝছি কিনা? Then the next topics number 3, the last topics, মার্কেটিং ম্যানেজমেন্ট টাস্ক। এটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা কোশ্চেনটা এভাবে আসতে পারে, আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার হন, আপনাকে কি কি কাজ করতে হবে। অথবা আমি একটা রিয়েলিটি আপনার সামনে দিয়ে দিলাম যে আপনি অমুক কোম্পানির মার্কেটিং ম্যানেজার, আপনার সামনে এই রিয়েলিটি আছে, এই মুহূর্তে আপনি কি করবেন। সো এটা হচ্ছে সেইটার অ্যানসার, যে মার্কেটিং ম্যানেজমেন্ট টাস্ক। টাস্ক মানে কার্যকরী সমূহ, টাস্ক। সো আপনার আসলে কি কি কাজ, এটা নিয়ে মূলত এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। সো ভেরি ফার্স্ট ওয়ান ইজ ডেভেলপিং মার্কেটিং স্ট্র্যাটেজিস এন্ড প্ল্যান। এটার জন্য আসলে ফার্স্ট অফ অল যেটা করতে হয়, আমরা যদি এখানে গল্প বাদ দিয়ে একটু ডেসক্রিপটিভ গল্প বলি, আপনি নতুন কোনো ব্যবসা আইডিয়া বা নতুন কোনো ব্যবসা বা ইভেন পুরাতন কোনো ব্যবসা যদি শুরু করতে চান, ফার্স্ট অফ অল আপনাকে খুঁজে বের করতে হয় আপনার কাস্টমার কারা। তাহলে আপনি জানবেন না প্রমোশন কেমনে করবেন, তাহলে আপনি জানতে পারবেন না আপনার ডিস্ট্রিবিউশনটা কেমনে করবেন, এই কাস্টমার গ্রুপ কোন ধরনের প্রোডাক্ট পছন্দ করবে। একই আইটেম প্যাকেজিং এর কারণে কত কিছু চেঞ্জ হয়ে যায়, খেয়াল করছেন? আপনি বাসার জন্য একটা মনে করেন কুকার কিনছেন বাসার জন্য, প্যাকেট করে থলিতে করে বাসায় নিয়ে চলে আসলেন। এই কুকারটা আপনার বান্ধবীর বিয়েতে দিলেন, তখন কি এভাবে দেবেন না, সুন্দর করে প্যাকেট করে ইয়ে করে সামনে সিল সাপোর্ট মেরে তারপরে জমা দেবেন। সো আমরা বলতেছি ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে কাস্টমার খুঁজে বের করা। আমরা গতদিন একদিন বলতেছিলাম যে নতুন ব্যবসা বা নতুন প্রোডাক্ট কিভাবে শুরু হয়, মানুষের সমস্যা খুঁজে বের করতে হয়, রাইট? বলছিলাম এই ধরনের কথা, ইনভেনশন। আচ্ছা ওটা তো অন্য আরেকদিন শেয়ার করবো সেটা। সো আমরা বলছি অ্যাজ আ মার্কেটার, প্রত্যেকটা মার্কেটার প্রথম কাজ হচ্ছে কাস্টমার খুঁজে বের করা, যেটাকে আমরা বলি এসটিপি। এসটিপি মনে আছে আইডিয়াটা? এসটিপি প্রিন্সিপাল মার্কেটিং এ পড়েছিলেন, মার্কেট সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং, মনে আছে না এসটিপি? এই শব্দগুলো মনে আছে? মার্কেট সেগমেন্টেশন, মার্কেট টার্গেটিং, মার্কেট পজিশনিং। আচ্ছা দেখ মনে না থাকলে দরকার নেই, তাহলে আমি সংক্ষেপে এইদিকে বলি। সো আমরা অ্যাজ এ মার্কেটার কোন একটা পণ্য বাজারে ছাড়লে প্রথম কাজ হচ্ছে আমাদের বাজারে ছাড়ার আগে কাস্টমার গ্রুপ খুঁজে বের করা। দেন আমাদের কাজ হচ্ছে আমাদের মানে কিভাবে এটা লঞ্চ করে আমরা তাদেরকে রিস্ক করবো সেগুলো ডিফাইন করা। আমরা যদি 4P সংক্রান্ত কথা বলতেছি তাহলে খুব ইজি হয়। আমরা একটা প্রোডাক্ট ছাড়বো, আমাদের কাজ হচ্ছে কাস্টমার গ্রুপ খুঁজে বের করতে হবে, এই প্রোডাক্টটা কাদের জন্য আমি ছাড়তেছি। সো এটাকে যদি আমরা ডিটেইলসে বলতে চাই, সাপোজ বাটা শু কোম্পানি যখন ব্যবসা শুরু করে, সাপোজ, আচ্ছা বাটা না অন্য একটা নাম বলি, মানে রাটা শু কোম্পানি ব্যবসা শুরু করছে, এই মুহূর্তে বাজারে জুতা ছাড়বে। সো তাদের ক্যাপাবিলিটি কম, এই মুহূর্তে সব বাজারকে বা সকল কাস্টমার গ্রুপকে তারা রিচ করতে পারতেছে না। সো তারা একটা গ্রুপকে রিচ করতে চায়, সেটা কি ইয়ুথ গ্রুপ, শুধুমাত্র ইয়ংদেরকে টার্গেট করে তারা বাজারে জুতা ছাড়বে, আর কেউ না। তাহলে এখন চিন্তা করতে ইয়ুথ গ্রুপকে যদি সে এই প্রোডাক্ট সম্পর্কে জানাইতে চায়, তাহলে তার প্রাইস, তার প্রমোশন, তার চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন সব চেঞ্জ হয়ে যাবে না? যদি এই ইয়ুথ গ্রুপ বাদ দিয়ে আমি যদি বেবি গ্রুপকে ধরি, তাহলে এগুলো আবার চেঞ্জ হয়ে যাবে না? বেবি গ্রুপ বাদ দিয়ে যদি ওল্ড যারা আছে তাদেরকে ধরি, আবার চেঞ্জ হয়ে যাবে না? তাহলে আমরা বলতেছি টার্গেট গ্রুপ সিলেক্ট করার পরে আপনার সকল কার্যাবলী শুরু হয়। আপনি যতক্ষণ না টার্গেট গ্রুপ ফিক্স করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই 4P ডিজাইন করতে পারতেছেন না। সো দ্য ইস্যু হচ্ছে যে আমাদের ফার্স্ট অফ অল ডিফাইন করতে হয় যে আমাদের টার্গেট গ্রুপ কারা, আমার কাস্টমার গ্রুপ কারা, কাদেরকে আমি টার্গেট করছি যে এদের কাছে আমার পণ্যটা যাবে। সো আমরা বলতেছি প্রথমেই কাজ হচ্ছে ডেভেলপিং মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড প্ল্যান। এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের পোটেনশিয়াল লং রান অপরচুনিটি খুঁজে বের করা উইথ টার্গেট গ্রুপস। নাম্বার 2, ক্যাপচারিং মার্কেটিং ইনসাইটস। এটা মেইনলি হচ্ছে যে মার্কেটিং ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে মার্কেট এনভায়রনমেন্ট, আপনারা পড়ে আসছেন, মার্কেটিং এনভায়রনমেন্টকে জাজ করা হয়। মার্কেটিং এনভায়রনমেন্ট পড়ছি না আমরা, মার্কেটিং ব্যবসায়িক পরিবেশ, মনে আছে? সামিয়া না? यस স্যার। সামিয়া কত ধরনের জানা হয় মার্কেটিং এনভায়রনমেন্ট? তাসনামা মনে আছে কিছু? ইয়াসিন মার্কেটিং এনভায়রনমেন্ট মনে আছে? কিছু মনে নেই, লিখুন। মার্কেটিং এনভায়রনমেন্ট আপনারা পড়তেছিলেন যে মার্কেটিং এনভায়রনমেন্ট আছে এমন একটা পরিবেশ যেখানে মার্কেটিং কার্যক্রম সম্পাদিত হয়, মাইক্রো এনভায়রনমেন্ট, ম্যাক্রো এনভায়রনমেন্ট, এগুলো পড়ছিলেন না মোটামুটি? জি স্যার, জি স্যার। ম্যাক্রো পড়ছি। আচ্ছা এখানে আমরা একটু পড়বো।
দেন নাম্বার 3 আছে কানেক্টিং উইথ দ্য কাস্টমারস, কাস্টমারদের সাথে কানেক্ট করতে হবে। দ্যাট ইজ আমরা বলতেছি না টার্গেট গ্রুপ সিলেক্ট করার পরে আসলে কাজ কি, তাদের সাথে কানেক্ট করা। এর জন্য আমরা কি করি, বেস্ট ভ্যালু ক্রিয়েট করার ট্রাই করি। ভ্যালু শব্দটা আমাদের মনে আছে নিশ্চয়ই, কাস্টমার ভ্যালুর কথা আমরা বলতেছিলাম যে তাদের জন্য বেনিফিট ক্রিয়েট করা মেইনলি উইথ দ্য প্রোডাক্ট এন্ড সার্ভিসেস দিয়ে। তাদের জন্য সেটা বেনিফিট হবে না যদি সে এটা কিনে ফিল করে সে লস খাইছে, সেই টাইমে কিনবে না। সো ভ্যালু ক্রিয়েট করতে হবে, অর্থাৎ তার জন্য ভ্যালুয়েবল মানে তার জন্য বেনিফিটের একটা আছে। বিল্ডিং স্ট্রং ব্র্যান্ড, এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। মার্কেটিং ম্যানেজারের কাজ হচ্ছে একটা স্ট্রং ব্র্যান্ড তৈরি করা, যাতে ওই পণ্যটা আমার ব্র্যান্ডের সিনোনিম হয়ে যায়। এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে মানুষ বলে হুইল কিনতে হবে, ডিটারজেন্ট, সে বলে যে হুইল কিনতে হবে, মানে ডিটারজেন্ট আর হুইল সিনোনিম হয়ে গেছে। মানুষ একসময় বাংলাদেশে বলতো আমার একটা হুন্ডা কিনতে হবে, সে কিনবে অ্যাপাসি, কিন্তু সে বলতো তার একটা হুন্ডা কিনতে হবে। হুন্ডা বলতে সে মিন করে একটা মোটরসাইকেল কিনতে হবে, বাইক কিনতে হবে, রাইট? এখন আপনার আম্মা বলে যে হাফিক শেষ হয়ে গেছে, টয়লেট ক্লিনার শেষ হয়ে গেছে, টয়লেট ক্লিনার কিনতে হবে, রাইট? সো এই যে একটা স্ট্রং ব্র্যান্ড তৈরি করা, এটা হচ্ছে মার্কেটিং ম্যানেজারের একটা কাজ। দেন নাম্বার 5 আমরা বলতেছি শেপিং দ্য মার্কেট অফারিংস, দ্যাট ইজ দ্য প্রোডাক্টটা একদম শেপ করে অ্যাকর্ডিং টু টার্গেট গ্রুপ। বা কি জমনি কোন সামনে গা নিজম কোন সামনে, আমরা বারবার বলি ফোনটা পকেটে রাখার জন্য। স্যার একটা কাজের মেসেজ ছিল স্যার, মেসেজ দিয়ে আপনি বাইরে যে মেসেজ দিবেন, ফোন কেন এখানে বের করে টিপা শুরু করছেন? আচ্ছা একটু প্লিজ সরি বলছেন। সার্ফ এক্সেলের একটা অ্যাড দেখছেন ছোটবেলায়, সরি বলছে, ওই যে একটা বোন পড়ে যায় মাটিতে, কাদা মেখে যায় বোনের গায়ে, সাথে একটা ছোট মেয়ে থাকে, কাদা করে মারামারি করে করে বলে ও সরি বলছে। তো নিজম সরি বলছে, আমরা মাফ করে দিই। আবার আমরা বলতেছি শেপিং দ্য মার্কেট অফারিংস, অর্থাৎ এই যে প্রোডাক্ট বা সার্ভিস যেটা আমরা দিতে চাচ্ছি এটা কাস্টমার গ্রুপের সাথে অ্যালাইনমেন্ট করা, বা তারা যেভাবে পছন্দ করবে সেভাবে শেপ করা, স্পেসিফিক করা আর কি। নাম্বার 6 ডেলিভারিং ভ্যালু, ভ্যালু বলতে পণ্য বা সেবাটা তাদেরকে ডেলিভারি করা, এটা হচ্ছে প্লেস ডিস্ট্রিবিউশন করা আর কি, যে তাদের কাছে কিভাবে যাবে। কমিউনিকেটিং ভ্যালু, দ্যাট ইজ দ্য প্রমোশন, অর্থাৎ তাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট মাধ্যমে বা পার্সোনাল সেলিং বা পাবলিক রিলেশনস এর মাধ্যমে আমাদের যে ভ্যালু তাদের জন্য পণ্য বা সেবা যেটা আনছি এটা কমিউনিকেট করা। ওকে একটু হাত দেন তো, ঘুম আসতেছে। And the last one is creating long-term growth. বুঝে নাই? মানে কমিউনিকেশন ভ্যালুটা স্যার আমরা বলতেছিলাম না 4P = 4C, কতদিন পড়ছি না? 4P = 4C, লাস্টারটা কি ছিল? প্রমোশন = কমিউনিকেশন। তার মানে কমিউনিকেটিং ভ্যালু মানে আমাদের পণ্য বা সেবাটা তাদেরকে জানাইতে হবে, রাইট? এটাকে আমরা বলতেছি কমিউনিকেটিং ভ্যালু। And the last one is creating long-term growth. এটা আমরা বলতেছিলাম যে একটা কাস্টমার বারবার আপনার কাছে কিনতে আসবে, আমরা বলতেছিলাম যে আমরা সদরঘাটের ব্যবসায়ী না, যে একবার আপনাকে ঠকাই আমার ব্যবসা শেষ। আমরা লং টার্ম বিজনেস করতে চাই, এই জন্য তাদের সাথে একটা লং টার্ম রিলেশনশিপে যেতে হবে। আমরা সিআরএম পড়তেছিলাম লাস্টের দিন, সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, মনে আছে? তো সেটা আমরা বলতেছি। এখানে মেইনলি 8টা কাজ আছে অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার, আপনার 8টা কাজের কথা আমরা এখানে বলতেছি। সো ফুলি আইডিয়াটা আমরা বুঝতে পেরেছি। দেখে ভালো লাগলো না? শেষ হয়ে গেছে। যে কাজে আমরা এই 3টে টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি, শেষ করব। 3টে টপিকসে আমার 1 নম্বর টপিক ছিল বাজার 5 প্রকার, 2 নম্বর টপিক ছিল হচ্ছে কিভাবে চেঞ্জ হচ্ছে বিজনেস আর মার্কেটিং, 3টে ইস্যু। 3 নম্বর টপিক হচ্ছে অ্যাজ আ মার্কেটিং ম্যানেজার আপনার কি কি কাজ। এখানে আমরা 8টা কাজের কথা বললাম। সো আইডিয়াগুলো বুঝতে পারছি? Yes, sir. কোনো কোশ্চেন থাকলে এখন বলেন।